কোয়াড্রেটিক ফিল্ডের 6 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ করবো যেটা সর্বশেষ 18 সালে আসছিল। বাট এই প্রবলেমটা সলভ করার পূর্বে আমরা দুইটা কনসেপ্ট নিয়ে খানিকটা ডিসকাস করবো, জাস্ট 2-3 মিনিট। প্রথমে আমরা ইউনিটস এটা নিয়ে একটু কথাবার্তা বলবো, দেন বিখ্যাত থিওরাম দ্য জেনারেল কোয়াড্রেটিক ফিল্ড কিউ আন্ডার রুট অফ এম। এই থিওরামটা 23 সালে 10 মার্কের জন্য ডাইরেক্ট এক্সামে চলে এসেছিল, এবারের জন্য গুরুত্বপূর্ণ না, বাট এই থিওরামের কনসেপ্টটা কাজে লাগবে প্রবলেমটা সলভ করতে। তাহলে শুরু করি। ইউনিটস বা একক জিনিসটা কি? আমরা ইতিমধ্যে এইসব নিয়ে একটু কথাবার্তা বলেছি, এখন আর একটু ডিসকাস করছি। এখন একটা সেটের এলিমেন্ট অবশ্যই ইউনিট হবে। আর ধরেন সেটটাকে বলে আমরা কোয়াড্রেটিক ফিল্ড, আর কোয়াড্রেটিক ফিল্ড আমরা ভেরি নোট করি যে কিউ আন্ডার রুট অফ এম, এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ফিল্ড। আর কোয়াড্রেটিক ফিল্ড তখনই হবে যখন এর ভেতরে এমটা আছে না, এম, এই এমটা হবে স্কোয়ার ফ্রি বা বর্গমুক্ত সংখ্যা। ধরেন এম এর ভ্যালু কখনো 9 হতে পারবে না, 9 যদি হয় এটাকে যদি রুট করি তাহলে আমরা এটার বর্গমূল পেয়ে যাবো 3। বাট এমটাকে হবে স্কোয়ার ফ্রি, ধরেন এম এর ভ্যালু হতে পারবে 3, এই যে 3 কে রুট করলে আমরা তেমন ইন্টিজার পাবো না, কিংবা হতে পারে 11। আর প্রাইম নাম্বার গুলো প্রতিটাই হবে। এখন দেখেন, তা বলছে যে আমরা ধরে নিলাম এই কোয়াড্রেটিক ফিল্ডের একটা এলিমেন্ট আলফা, কোয়াড্রেটিক ফিল্ডের একটা এলিমেন্ট যে আলফা বিলংস টু এ কোয়াড্রেটিক ফিল্ড। তাহলে এই আলফাকে আমরা ইউনিট বলবো বা একক বলবো যদি এই আলফা ওই সেটেরই এলিমেন্ট হয়, অবশ্যই কোয়াড্রেটিক ফিল্ডে থাকতে হবে, এবং আলফার একটা বিপরীত বা ইনভার্স, সেটা বলছি বিটা, ওই সেটেরই সদস্য হইতে হবে। ধরেন সিম্পলি যদি আমরা নিউমেরিক্যালি বলি, কোন একটা সেট, সেই সেটের একটা এলিমেন্ট হচ্ছে 5, তাহলে 5, এই 5 এর ইনভার্সটা কত? 5 এর ইনভার্সকে বলবো এই 5 ইনভার্স। এর মানে কি ভাই? এটা মানে হচ্ছে 1/5। এখন যদি এই 5 আর 1/5 এই দুটো যদি গুণ করি তো কত পাবো? রেজাল্টটা 1 পাবো না? সেটা এখানে বলছে যে কোনো একটা এলিমেন্ট আলফা যদি থাকে তাহলে আলফার ইনভার্সও থাকতে হবে ওই সেটের মধ্যে। যদি আলফা যদি কোয়াড্রেটিক ফিল্ডের এলিমেন্ট বলি, তাহলে আলফা ইনভার্সটাও এই কোয়াড্রেটিক ফিল্ডের এলিমেন্ট হতে হবে, এই দুটাকে বিলং করতে হবে এই কোয়াড্রেটিক ফিল্ডের মধ্যে। দেন এই দুটাকে যদি গুণ করি তো অবশ্যই 1 পাবো, তবেই সেটাকে এই আলফাকে আমি বলতে পারবো ইউনিট বা একক। আর এত ডেফিনেশন মনে না থাকলে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে ইউনিট চেনার, যে জাস্ট আমরা সেটার নর্ম টেস্ট করবো অর্থাৎ নর্ম নির্ণয় করব। এখন ধরেন একটা আলফা আমাদের প্রোভাইড করা হলো, দেন বলছে এটা কি ইউনিট অর নট। তখন আপনার কাজ হচ্ছে জাস্ট সেটার নর্ম বের করা। নর্মের ডেফিনেশন আমরা ইতিমধ্যে দেখেছি। তো ধরেন আমরা এখানে একটা ছোট্ট করে এক্সাম্পল দিতে পারি, যে এটা কোয়াড্রেটিক ফিল্ড ডিফাইন করি যে কিউ আন্ডার রুট অফ 2, একটা বিখ্যাত একটা কোয়াড্রেটিক ফিল্ড, এটা আমাদের এক্সামে এবার আসার মতো প্রবলেম। এই কোয়াড্রেটিক ফিল্ডের একটা এলিমেন্ট চুজ করব। আর কোয়াড্রেটিক ফিল্ডের এলিমেন্ট গুলো কি হয়ে থাকে ভাই? এ প্লাস বি আন্ডার রুট অফ এম, এই টাইপের থাকে, তাই না? তাহলে এমন টাইপের একটা এলিমেন্ট যদি চুজ করি এই কোয়াড্রেটিক ফিল্ডের, ধরেন এমন বলছি 1 প্লাস আন্ডার রুট অফ 2, এই কোয়াড্রেটিক ফিল্ডের একটা এলিমেন্ট। এক্ষেত্রে এ ইকুয়ালস টু হচ্ছে 1 এবং বি ইকুয়ালস টু 1, আর এই যে এম এর ভ্যালু এখানে 2, এই যে 2 নিয়েছি, তাহলে এটা বিলংস টু এই কোয়াড্রেটিক ফিল্ড। এখন যে এলিমেন্টটা নিলাম এই যে 1 প্লাস আন্ডার রুট অফ 2, ধরেন এটারে বলছি আলফা, আলফা ইকুয়ালস টু 1 প্লাস আন্ডার রুট অফ 2। এটা কি ইউনিট কিনা? যে এলিমেন্টটা নিলাম এটা কি ইউনিট হবে কি হবে না, বা একক হবে কি হবে না সেটা চেক করব, জাস্ট এটা নর্ম, নর্ম চেক করার মাধ্যমে। তাহলে এটার জন্য যদি নর্ম চেক করি তাহলে নর্ম অফ আলফা ইকুয়ালস টু কি লিখতে পারবো? আলফা ইন্টু আলফা বার, অর্থাৎ ওই নাম্বারটা এবং তার কনজুগেটের গুণফল। তাহলে আলফা হচ্ছে আমাদের 1 প্লাস আন্ডার রুট অফ 2, তাই না? তাহলে এটার কনজুগেট কি হবে? জাস্ট সাইনটা পরিবর্তন হয়ে যাবে 1 মাইনাস আন্ডার রুট অফ 2। এখন এই দুটো যদি আমরা গুণ করি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার, সরি আন্ডার রুট অফ 2 এটার স্কোয়ার, তাহলে কত হবে? 1 মাইনাস 2, দ্যাট ইজ নেগেটিভ 1। দেখেন আমরা এটা নর্মাল ভ্যালু পেয়ে গেছি -1। নর্ম যদি প্লাস মাইনাস 1 হয় তখন সেটাকে একটা বলতে পারো ইউনিট ওই সেটের। তাহলে আমরা বলতে পারবো যে আলফাটা চুজ করলাম এই কোয়াড্রেটিক ফিল্ড কিউ আন্ডার রুট অফ 2, এই কোয়াড্রেটিক ফিল্ডের, এটা অবশ্য একটা রিয়েল কোয়াড্রেটিক ফিল্ড, কারণ এম এর ভ্যালু এম যখন গ্রেটার দ্যান 0 হয় তখন সেটাকে আমরা বলি রিয়েল কোয়াড্রেটিক ফিল্ড, আর এম যখন লেস দ্যান 0 হয় তখন সেটাকে আমরা বলি ইমাজিনারি কোয়াড্রেটিক ফিল্ড। তাহলে এই যে একটা রিয়েল কোয়াড্রেটিক ফিল্ড চুজ করলাম, সেই কোয়াড্রেটিক ফিল্ডের একটা এলিমেন্ট নিলাম আলফা ইকুয়ালস টু 1 প্লাস আন্ডার রুট অফ 2, দেন এই আলফার নর্ম বের করলাম, দেন পেলাম -1। তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে এই আলফা একটা ইউনিট, আলফা একটা ইউনিট অর একক এই কোয়াড্রেটিক ফিল্ডের। বুঝতে পারলাম?
আর এখানে দুইটা গুরুত্বপূর্ণ নোট লেখা আছে যে imaginary or a complex quadratic field has only finite number of units. imaginary বা কমপ্লেক্স কোয়াড্রেটিক ফিল্ডের শুধুমাত্র সসীম সংখ্যক ইউনিট আছে, বাট যদি সেটা রিয়েল হয়ে যায় তো রিয়েল কোয়াড্রেটিক ফিল্ডের হ্যাজ ইনফাইনাইটলি মেনি ইউনিটস, অসীম সংখ্যক ইউনিট থাকে রিয়েল কোয়াড্রেটিক ফিল্ডের। আর বললাম তো ভাই যে এম এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয় তবে সেটা রিয়েল, আর এম যদি লেস দ্যান 0 হয় তখন সেটা ইমাজিনারি কোয়াড্রেটিক ফিল্ড। তাহলে এটার জন্য আমরা বলবো এম লেস দ্যান 0, আর এটার জন্য হচ্ছে এম গ্রেটার দ্যান 0। যদি এক্সাম্পল দিই তাহলে ধরেন এটা কিউ আন্ডার রুট অফ -3, এটা হচ্ছে আমাদের একটা ইমাজিনারি অর কমপ্লেক্স কোয়াড্রেটিক ফিল্ড। আর একটু আগে যেটা দেখলাম যে কিউ আন্ডার রুট অফ 2, এটা হচ্ছে একটা রিয়েল কোয়াড্রেটিক ফিল্ড। এখন আমরা দেখবো এই গুরুত্বপূর্ণ থিওরেমটা জাস্ট একটু ডিসকাস করা লাগবে। দ্য জেনারেল কোয়াড্রেটিক ফিল্ড কিউ আন্ডার রুট অফ এম। থিওরেমটা হচ্ছে এমন, দ্য ইন্টিজার্স অফ কিউ আন্ডার রুট অফ এম আর দ্য নাম্বারস, অবশ্যই এই নাম্বার হবে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তাহলে এই কোয়াড্রেটিক ফিল্ডের এলিমেন্ট গুলো হবে এই টাইপের। প্রথম কন্ডিশনটা হচ্ছে এটা, এই কোয়াড্রেটিক ফিল্ডের এলিমেন্ট গুলোকে যদি আপনি আলফা বলেন তাহলে আলফা গুলো হবে এই টাইপের, আলফা ইকুয়ালস টু হবে এই টাইপের এলিমেন্ট গুলোকে যদি আলফা বলি। হ্যাঁ, অবশ্যই এগুলো ইন্টিজার হবে, a প্লাস বি আন্ডার রুট অফ এম আপন 2 এমন টাইপের হবে যখন or when m is congruent to 1 modulo 4। এটা দ্বারা কি মিন করে আপনারা প্রত্যেকে জানেন ভাই, যেহেতু আগের চ্যাপ্টার গুলো পড়ে এসেছেন। তাও একটু বলি, এটা দ্বারা মিন করছে যে m এর ভ্যালু গুলো এমন করে চুজ করতে হবে যে m এর ভ্যালু গুলো এমন হবে যে m কে যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি, এটা দ্বারা কি মিন করে বলেন তো ভাই? m is congruent to 1 modulo 4 দ্বারা m কে যদি 4 দ্বারা ডিভাইড করি তো রিমাইন্ডার থাকবে 1। কিংবা বলতে পারেন যে m থেকে যদি 1 কে মাইনাস করি তাহলে 4 দ্বারা ডিভিজিবল হবে, তাই না? একদম তাই। তাহলে ধরেন আমরা m এর ভ্যালু বললাম যেমন যে m ইকুয়ালস টু বললাম 5 13 রিমাইন্ডার 1 থাকতে হবে, তাই না? কত? 4, 4 দুগুণে 8, তাহলে 5 9 এমন করে চললো। দেখেন আমরা যদি m ইকুয়ালস টু 5 বলি 5, তাহলে এই 5 কে যদি 4 দ্বারা ডিভাইড করি, একটু দেখাই যে 5 কে আমরা 4 দ্বারা ডিভাইড করছি, তাহলে 4 1 কে 4, রিমাইন্ডার কত থাকছে? 1। কিংবা আপনি বলতে পারেন যে 5 থেকে যদি 1 বাদ দিই পাওয়া যাবে 4, ওই 4 কে তখন আমরা এই 4 দ্বারা ডিভাইড করতে পারবো। বুঝাতে পারলাম? আপনি যেভাবেই বলেন না কেন। তাহলে এমন যদি হয় যে m টা এইভাবে চুজ করা হয়েছে যে সেটাকে 4 দ্বারা ডিভাইড করার পর রিমাইন্ডার 1 থাকছে, তখন আমাদের আলফা অর্থাৎ এই কোয়াড্রেটিক ফিল্ডের এলিমেন্ট গুলো হবে এমন যে আলফা ইকুয়ালস টু a প্লাস b আন্ডার রুট অফ m আপন 2 এই টাইপের চুজ করব। আর অবশ্যই এখানে এই যে a আর b আছে না ভাই, a আর b এই দুটো হইতে হবে সেম প্যারিটি। সেম প্যারিটি বলতে কি বোঝায়? সেম প্যারিটি হইতে হবে, এটার অর্থ হচ্ছে যে a যদি জোড় হয়, এই a এটা যদি জোড় হয় বা ইভেন নাম্বার হয় তাহলে b কেও ইভেন নাম্বার হতে হবে। আর a যদি অড হয় বা বিজোড় হয় তাহলে b কেও বিজোড় হওয়া লাগবে। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে যে আমরা এই আলফা গুলোকে এইভাবে চুজ করতে পারবো যে a প্লাস b আন্ডার রুট অফ m যখন এই দুইটা কন্ডিশনের যে কোনো একটাকে স্যাটিসফাই করবে, যে m ইজ কনগ্রুয়েন্ট টু 2 মডুলো 4, অর্থাৎ m কে 4 দ্বারা ডিভাইড করার পর m কে 4 দ্বারা ডিভাইড করার পর রিমাইন্ডার থাকবে 2। অর্থাৎ আমরা m এর ভ্যালু ক্ষেত্রে 10 যদি নিই তাহলে দেখেন 10 কে যদি 4 দ্বারা ডিভাইড করি তাহলে 4 দুগুণি 8, আমাদের রিমাইন্ডার থাকছে 2। তাহলে এক্ষেত্রে m এর ভ্যালু 2 নিতে পারবো। আর m এর ভ্যালু m এর ভ্যালু নিতে পারবো 10। তাহলে m যদি এখানে 10 লেখা থাকে তখন আমরা এই কোয়াড্রেটিক ফিল্ড q আন্ডার রুট অফ m এর এলিমেন্ট গুলোকে নেব এই টাইপের যে a প্লাস b আন্ডার রুট অফ m। বুঝাতে পারলাম? এটাই ছিল আমাদের কোয়াড্রেটিক ফিল্ডের থিওরামটা। আর এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে a আর m কে সেম প্যারিটি হতে হবে, অর্থাৎ দুটোকে জোড় হতে হবে কিংবা দুটাকে বিজোড় হতে হবে। এখন আমরা প্রবলেমটা সলভ করব। আর প্রবলেম বলছে so that there are infinitely many units in a real quadratic field। দেখাও যে কোনো বাস্তব দ্বিঘাত ফিল্ডের অসংখ্য একক রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই ডিসকাস করছিলাম ভাই, দেন বলছিলাম যে রিয়েল কোয়াড্রেটিক ফিল্ডের ইনফাইনাইটলি ম্যানি ইউনিটস আছে। তাহলে সেটা এখন আমরা দেখাবো। সলিউশন
কিংবা প্রুফ বলতে পারেন, যেহেতু প্রমাণ করতে বলছে, দেখাতে বলছে, থিওরাম টাইপ প্রবলেম। তাহলে প্রথমে আমাদের একটা রিয়েল কোয়াড্রেটিক ফিল্ড ডিফাইন করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নিই লেট যে রিয়েল কোয়াড্রেটিক আমরা এইভাবে ডিনোট করি যে কিউ দেন আন্ডার রুট অফ এম, আর এমটাকে অবশ্যই স্কোয়ার ফ্রি হতে হবে, সেটা আপনাকে বলে দিতে হবে। যেখানে এম এটা হচ্ছে স্কোয়ার ফ্রি বা বর্গমুক্ত সংখ্যা, স্কোয়ার ফ্রি নাম্বার, কিংবা লিখবেন বর্গ মুক্ত সংখ্যা, বাট এগুলো ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি, আমরা লিখলেও কোনো প্রবলেম নাই বাংলাতে আনসার করলে, আর আমি তো বাংলাতেই করছি। আর এন্ড এম অবশ্যই গ্রেটার দেন জিরো হতে হবে রিয়েল হইতে গেলে। এম যদি লেস দেন জিরো হয় তখন তো সেটা বাই ইঞ্জিনিয়ারিং কোয়াড্রেটিক ফিল্ড হয়ে গেল, তাই না? একদম তাই। তাহলে আমরা দুইটা কেস পাই। তার আগে আমরা একটা নাম্বার চুজ করে নেব। এই কোয়াড্রেটিক ফিল্ডের একটা এলিমেন্ট, সেটা বলছি আলফা। ধরে নিলাম যে আলফা বিলং টু লেট এই যে আলফা বিলঙ্গিং টু কোয়াড্রেটিক ফিল্ড কিউ আন্ডার রুট অফ এম এর একটা এলিমেন্ট আলফাটা। হ্যাঁ, তাহলে আলফাটা আমরা কয় প্রকারে চুজ করতে পারবো? দুই প্রকারে। আমরা এখানে এই থিওরামে দেখলাম দুই ভাবে চুজ করতে পারি। তাহলে কেস 1 কেস 2 এমন করে ডিসকাস করতে পারেন। কেস 1 এ আলফাটা আমরা কিভাবে চুজ করব? যদি or বলতে পারেন if m is congruence to 2, অর্থাৎ 2 নম্বরটা প্রথমে লিখছি, কিংবা হতে পারে or এই 2 এর জায়গাতে থাকতে পারে 3, দেন মডুলু, দুটাকে একসাথে লিখলাম। হ্যাঁ, আমরা যে আলাদা আলাদা করে লিখেছিলাম ভাই এই দুটা, এখানে যে আলাদা আলাদা করে লিখছিলাম না, বইতে একসাথে লেখা যেত, যেজন্য একসাথে লিখলাম, মানে বইয়ের মতো করে করার ট্রাই করছি। তাহলে যদি এটা হয় দেন বা লিখবেন, তাহলে আমরা আলফাটাকে কিভাবে চুজ করতে পারবো? আলফা ইকুয়ালস টু এই তো a প্লাস বি আন্ডার রুট অফ এম। আলফা হবে a প্লাস বি আন্ডার রুট অফ এম। আর অবশ্যই a আর b কে ইন্টিজার হওয়া লাগবে, ইন্টিজার ছাড়া কোনো কথা নাই। নাম্বার 3 পড়ছেন ভাই, মানে সবকিছু ইন্টিজার। ইন্টিজার বুঝতে পারলাম, যেখানে a আর b এটা অবশ্যই অবশ্যই ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা একটা এলিমেন্ট চুজ করলাম এই কোয়াড্রেটিক ফিল্ড থেকে। এখন এই আলফাটা কি ইউনিট কিনা, এই যে দেখেন, এখন ইউনিট কিনা চেক করবো। আর ইউনিট চেক করতে গেলে আমাদের ওই নর্ম টেস্ট করতে হবে, সবচাইতে ইজিয়েস্ট ওয়ে। তাহলে এখন ওর লিখবেন নাও, তাহলে এন আলফা নর্ম চেক করব, এটা কত কত হতে হবে? প্লাস মাইনাস 1 যদি হয় তখন আলফাকে বলতে পারবো যে ইউনিট ওর একক। তাহলে এটা ইমপ্লাই করছে যে নর্ম আলফা মানে কি? আলফা ইন্টু আলফা বার, দিস ইজ দ্য ডেফিনেশন, তাই না? তাহলে এটার পরিবর্তে লিখবো আলফা বার ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। তাহলে হিয়ার আলফা ইকুয়ালস টু এটা a প্লাস b আন্ডার রুট অফ m। তাহলে আলফা বার কি হবে? জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে যাবে, a মাইনাস b আন্ডার রুট অফ m। তাহলে ভ্যালুগুলো পুট করে দিই, a প্লাস b আন্ডার রুট অফ m a plus b under root of m into a minus b under root of m equals to plus minus 1। তাহলে জাস্ট এখানে বেসিক ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার আন্ডার রুট অফ m এর স্কয়ার করলে জাস্ট m পাবো, ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। এটারে বলছি ইকুয়েশন নাম্বার 1। এবার কেস 2। অর্থাৎ প্রথম যেটা লিখেছিলাম সেটা আমরা ওই থিওরামটাতে। এবার কি হতে পারে? যদি m is congruence to 1 modulo 4, দুটোর ক্ষেত্রেই মোড 4 থাকবে। হ্যাঁ, বাট একটার এখানে থাকতে পারে। দুইটার ক্ষেত্রেই ইজি ভাবে মনে রাখা, দুইটার ক্ষেত্রেই মোড 4 4 দ্বারা ডিভাইড করবেন, বাট একটার ক্ষেত্রে
রিমাইন্ডার থাকবে 1, আর একটার ক্ষেত্রে রিমাইন্ডার 2 হতে পারে কিংবা 3 হতে পারে। আর এগুলা জোর করে লিখছি এমনটা না। এই থিওরেমের ভাই বিস্তর প্রমাণ রয়েছে। বলছি তো 23 সালে একটা 10 মার্কের জন্য চলে এসেছিল। তার জন্য এবার গুরুত্বপূর্ণ এটা না। না তো এটা গুরুত্বপূর্ণ প্রতি বছরের জন্যই থাকে, প্রিভিয়াস ইয়ারে না আসলে। তাহলে এখন আমরা এমন যদি হয়, তবে আলফাটাকে কিভাবে চুজ করতে পারবো? এত হয়, দেন আমরা আলফাটাকে চুজ করতে পারবো এভাবে, বা তাহলে আলফা চুজ হবে এভাবে যে a প্লাস বি আন্ডার রুট অফ এম আপন টু। আর এখানে অবশ্যই অবশ্যই আপনাকে বলে দিতে হবে যে এ আর বি হবে সেম প্যারিটি বা একই সমতা, এবং এ আর বি তো অবশ্যই ইন্টিজার হওয়াই লাগবে। তো এই কথাগুলো একটু এখানে বলে দিতে হবে, না বললে কোনো প্যারা নাই। আমরা বলে দেবো যে এ বি বিলংস টু ইন্টিজার, আর এ বি সেম প্যারিটি বা বা একই সমতা, বাংলাটা মেবি একই সমতা, অর্থাৎ দুইটাই জোড় হবে কিংবা দুটাই বিজোড় হবে। তাহলে এইটা যদি ইউনিট কিনা চেক করি বা একক কিনা চেক করি, তো আবার নর্ম বের করতে হবে এটার জন্য। তাহলে নর্ম আলফা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 হবে। তাহলে এটা ইমপ্লাই করছে আগের মতো করে যে আলফা ইন্টু আলফা বার ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। দিস দ্য বেসিক ক্যালকুলেশন। আলফা ইকুয়ালস টু এটা যদি হয়, তাহলে আলফা বার জাস্ট সাইনটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে লিখি a প্লাস বি আন্ডার রুট অফ এম আপন টু ইন্টু a minus b under root of m upon 2 equals to plus minus 1. এখন দেখেন তো ভাই, উপরে a plus b into a minus b, এই দুটো যদি গুণ করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, আর নিচে 2 আর 2 গুণ করলে 4। তাহলে উপরে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে হয় b স্কয়ার, আর আন্ডার রুট অফ m এটার স্কয়ার করলে ডাইরেক্ট m পড়ে থাকে, mটা রুট ফ্রি হয়ে গেল, ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। এখন আমরা 4টাকে রাইট সাইডে পার করে দিলে কি হবে? এমন করে লিখতে পারবো a স্কয়ার মাইনাস b square m equals to plus minus 4. This is the number 2, 2 number equation. এখন কোয়াড্রাটিক ফিল্ড এটা হওয়ার জন্য আমাদের ফার্স্ট এন্ড বেসিক কন্ডিশনটা কি ছিল? প্রথম কন্ডিশনটা কোয়াড্রাটিক ফিল্ড হওয়ার জন্য, ধরেন কিউ আন্ডার রুট অফ এম, এইটার একটা কোয়াড্রাটিক ফিল্ড বলতে পারবো তখনই যখন এম একটা স্কোয়ার ফ্রি ইন্টিজার, অবশ্যই স্কোয়ার ফ্রি ইন্টিজার, তাই না? অর্থাৎ বর্গমুক্ত ইন্টিজার হতে হবে। তাহলে এটা যখন বর্গমুক্ত ইন্টিজার হবে, তাহলে অবশ্যই সেটা কি একটা রেশনাল নাম্বার। তাহলে যদি √3 বলি, এটা একটা অম্লদ সংখ্যা না। যদি √5 বলি, এগুলো তো বর্গ হয় না, রেশনাল নাম্বার। আর √11 এগুলো, সরি, এগুলো ইররেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা, মূলদ না, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা কি এসব নিয়ে এখন আর ডিসকাস করতে চাচ্ছি না, কারণ প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে এসব নিয়ে কথাবার্তা বলছি, ওইসব তো দেখে আসা লাগবে। এখন তাহলে আমরা বলতে পারি যে এই ফার্স্ট কন্ডিশনটা থেকেই, যে যেহেতু or hence m একটি স্কয়ার ফ্রি পজিটিভ ইন্টিজার, কিংবা নেগেটিভ হতে পারে, জাস্ট ইন্টিজার বলতে হবে এখানে। সুতরাং বাট এখানে পজিটিভ হবে, কারণটা হলো কি, যে m এর ভ্যালু যখন নেগেটিভ হয়ে যায় তখন সেটা কি হয়ে যায় ভাই? m যখন নেগেটিভ হয়ে যায়, m যখন লেস দ্যান 0, তখন সেটা তার রিয়েল থাকে না। আমরা এটা রিয়েল নিয়ে কাজ করছি, আমরা একটা রিয়েল কোয়াড্রাটিক ফিল্ড নিয়ে কথাবার্তা বলছি। এই যে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আমরা এখন বাস্তব দ্বিঘাত ফিল্ড নিয়ে কাজ করছি। আর যখন রিয়েল কোয়াড্রাটিক ফিল্ড হবে তখন এই m অবশ্যই গ্রেটার দ্যান 0। তাহলে এখানে আমরা বলে দেবো যে পজিটিভ হবে। তাহলে যেহেতু m একটা স্কয়ার ফ্রি ইন্টিজার, অবশ্যই পজিটিভ ইন্টিজার, ডেফিনেটলি m একটা স্কয়ার ফ্রি বা বর্গমুক্ত পজিটিভ ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। সুতরাং আমরা বলতে পারবো therefore under root of m
এটা কি হবে ভাই? একটা ইররেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। ইররেশনাল নাম্বার। তাহলে আমরা বলতে পারবো যে এ ও বি এর জন্য 1 এবং 2 নম্বর ইকুয়েশনের অসংখ্য সমাধান আছে। এইটার যে অসংখ্য সমাধান আছে ভাই 1 আর 2, এখন যদি বিশ্বাস আপনার নাও হয়, তো পরবর্তীতে যখন আমরা রিয়েল কোয়াড্রাটিক ফিল্ডের জন্য ইউনিট বের করব, তখন আপনার বিশ্বাস করতে বাধ্য হবেন যে এটার 1 এবং 2 এর অনেকগুলা সলভ আছে বা সমাধান আছে। কিংবা আপনি চাইলে দেখতে পারেন। যেমন ভ্যালুগুলো পুট করে করে, হ্যাঁ? সে কথাগুলো এখানে আমরা লিখছি যে 1 এবং 2 নম্বর ইকুয়েশনের অসংখ্য সমাধান আছে। তাদের প্রত্যেকটির নর্ম, যত সমাধান বা সলিউশন বের হবে, তাদের প্রত্যেকটার নর্ম হবে 1। তাহলে নর্ম যদি 1 হয়ে যায়, তখন ইউনিটই পেয়ে যাব। তখন আমরা বলতে পারবো যে রিয়েল কোয়াড্রাটিক ফিল্ডের অসংখ্য অসংখ্য একক আছে। এই কথাগুলো আপনার বইতে লিখা আছে, আপনি সুন্দর করে লিখে নেবেন। তাহলে তাই এখানে লিখে দিই কি ছিল, এখানে অসংখ্য সমাধান আছে এবং তাদের প্রত্যেকটি হতে, বাংলা লিখার যে অবস্থা, প্রত্যেকটি হতে 1 নর্ম এর ইউনিটি পাওয়া যায় বা পাওয়া যাবে। অতএব আমরা বলে দেবো ফাইনালি রিয়েল কোয়াড্রাটিক ফিল্ডের অসংখ্য একক রয়েছে। দ্যাটস ইট।